গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের গল্পটি শার্লক হোমসের অ্যাডভেঞ্চার্স থেকে নেওয়া। গল্পটির নাম অ্যাডভেঞ্চার অফ দ্য ব্লু কারবাঙ্কেল, লেখক স্যার আর্থার কনান ডয়েল। বড়দিনের দিন 2 পর শুভকামনা জানাতে গেছি হোমসের আস্তানায়। ঘরে ঢুকে দেখি শতচ্ছিন্ন পশমের একটা টুপি পরীক্ষায় নিমগ্ন হয়ে আছে বন্ধুবর। হাতের কাছে তামাক, পাইপ, সদ্য পড়া খবরের কাগজের ডাইং, আতসকাচ এবং সন্না। আমার সারা পেয়ে মুখটা তুলেই বলল, আরে বসো বসো, ব্যাপারটা কিছু সামান্য মনে করো না ভায়া, তবে অপরাধের ব্যাপার নয় এবারে, কিন্তু বড্ড বিটকুটে। আমি বসতে বসতে বললাম, তার মানে রহস্যময় কিন্তু আইন সিদ্ধ। এর আগে এরকম 3টে কেস লেখা হয়েছে। সেই ইউনিফর্ম পরা দারোয়ান পিটারসনকে মনে আছে তো? টুপিটা সেই আবিষ্কার করেছে, কিন্তু এর মালিককে, কোথায় তাকে কিছুই জানা যায়নি। সে এক ভারী মজার ব্যাপার ডাক্তার। শুনে বলছি, বড়দিনের দিন ভোরবেলা পিটারসন টটেনহাম রোড ধরে বাড়ি ফিরছিল। এমন সময় দেখে তাল ধাঁয়া এক মাতাল একটা সাদা রাজহাঁস হংসী কাঁধে নিয়ে যাচ্ছে। আচমকা কতগুলো সন্ডা মার্কা লোকের সঙ্গে লোকটার কি নিয়ে বচসা বেঁধে যায়। বচসা থেকে শুরু হয়ে যায় হাতাহাতি। লাঠির গায়ে মাতালটার টুপি ছিটকে পড়লো। সেও তখন লাঠি তুলে নিয়েছে মারবার জন্যে, কিন্তু তার হাতের লাঠির খোঁচা লেগে পাশের দোকানের জানলায় কাঁচ গেল ভেঙে। সন্নামার্কার লোকগুলো ততক্ষণে ছেঁকে ধরেছে হাঁসওয়ালাকে। পিটারসন দৌড়লো লোকটাকে উদ্ধার করবার জন্য। এইদিকে ইউনিফর্ম পরা পিটারসনকে দৌড়ে আসতে দেখে পুলিশ ভেবে লোকগুলো ভয়ে ছিটকে পালিয়ে গেল। রাজহাঁসটা পড়ে রইল রাস্তায়। বেচারা পিটারসন কী করে? কোলে তুলে নিল হাঁসটাকে, তুলে নিল টুপিটাও। হাঁসটার পায়ে ছোট একটা কাগজে লেখা, মিসেস হেনরি বেকারের জন্য। টুপির লাইনিংয়ে HB অক্ষর দুটো সুতো দিয়ে লেখা। পিটারসন টুপি আর হাঁস নিয়ে কোথায় যাবে ফেরত দিতে? সোজা চলে এলো আমার কাছে। ও জানে সব সমস্যারই সুরাহা আছে আমার এখানে। হাঁসটা 2 দিন বহাল তবিয়তে ছিল আমার কাছে, আজই নিয়ে গেছে। এতক্ষণে বোধহয় সেদ্ধ হচ্ছে উনুনে। টুপিটা আমি রেখেছি মালিককে ফেরত দেওয়ার জন্যে। ঠিকানাটা হাতে বেড়াচ্ছি টুপির মধ্যে। তুমি টুপির মধ্যে ঠিকানা খুঁজছো? জানো, তাই বোঝালেই হলো। বলতে বলতে টুপিটা তুলে উল্টে পাল্টে দেখতে লাগলাম। কালো রঙের মামুলি ফেল্ট টুপি, গোলগাল শক্ত, কিন্তু জীর্ণ আর ধুলি মলিন। লাল লাইনিংয়ে HB অক্ষর দুটো একপাশে লেখা, 2-1 জায়গায় ফুটো হয়ে গেছে। আলনা রাখতে গিয়ে এমনটা হয়েছে বোধহয়। নানান রকমের দাগ সর্বোচ্চ, কালি বুলিয়ে সেসব দাগ ঢাকবার চেষ্টাও হয়েছে। বয়সও বেশ হয়েছে টুপিটার, ইলাস্টিক ছিঁড়ে গেছে। টুপি যাতে সহজে নষ্ট না হয়ে যায় তার জন্য একটা ঢাকনাও লাগানো হয়েছে। হোমসের আতসকাঁচ দিয়ে পরীক্ষা করলাম, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। হতাশ হয়ে ফিরিয়ে দিলাম হোমসের হাতে। না, ঠিকানা উদ্ধার করা কিছুতেই সম্ভব না। হোমস সাহসে বলল, আমার পরীক্ষা পদ্ধতি জেনেও কিছু উদ্ধার করতে পারলে না? আসলে সবই দেখতে পাচ্ছ, কিন্তু মনের যুক্তি দিয়ে সাজাতে পারছো না। বলতে বলতে কেমন আত্মমগ্ন হয়ে পড়ল। নিবিড় চোখে নিরীক্ষণ করতে করতে বলে, শোনো তাহলে। বছর 2-3 আগে লোকটার অবস্থা সচ্ছল ছিল, এখন টানাটানি চলছে। মাথা কাটানোর কাজ। আগে হিসেব করে চলবার অভ্যাস ছিল, নীতি নিয়ম মানত, এখন আর সে বালাই নেই। খুব সম্ভব মদ ধরেছে। নৈতিক অধঃপতনও ঘটেছে। তার ফলে বউয়ের ভালোবাসা হারিয়েছে, বিষয় সম্পত্তি যা ছিল তাও গেছে। আর শুনবে, হদ্দপুরে লোকটা ঘরকুনো স্বভাবের, চুলের রং ধূসর, লাইম স্ক্রিম মাখে। দিন কয়েক হলো চুল কেটেছে, মাঝ বয়সে। হালে আত্মসম্মান বিষয়ে কিছুটা চেতনা ফিরে এসেছে। সম্ভবত বাড়িতে গ্যাসের ব্যবস্থা নেই। আরও কিছু হয়তো বলে যেত হোমস, বাধা দিয়ে আমি বললাম, ভায়া, প্রমাণের সুযোগ নেই, তাই ঠাট্টাটা ভালোই জুড়েছ। লোকটা যে মাথা কাটিয়ে খায় টুপি দেখে তুমি বুঝলে কি করে? টুপিটা মাথার চাপাল হোমস, কপাল ছাড়িয়ে নাক পর্যন্ত নেমে এলো। বলল, কি দেখছো? মাথার সাইজ দেওয়ার এত বড়, বুদ্ধি খাটিয়ে খাবার মতো মগজ তার কম হবে কেন? বেশ, কিন্তু অন্যান্য ব্যাপারগুলো, সম্পত্তি খুইয়েছে, সেটাই এবার জানলে কি করে? শোনো তাহলে, পরপর বলে যাচ্ছি। বছর 3 আগে এই ফ্যাশনের টুপি খুব চালু হয়েছিল। দামি টুপি রীতিমতো, কিন্তু টুপির অবস্থা থেকে কী বোঝা যাচ্ছে? 3 বছরে আর একটা টুপি কেনার সঙ্গতি হলো না। ভালো অবস্থায় দামি টুপি কিনেছিল, অবস্থা পড়ে যাওয়ার টুপি আর কিনতে পারেনি। কি ভাই, মিলছে? এবারে শোনো, ঢাকনাটা দেখছো তো? ধুলো আর হাওয়া থেকে টুপি রক্ষা করবার জন্যই ওটা লাগানো হয়েছিল। কিসের? দূরদৃষ্টি থাকার লক্ষণ ওটা। ইলাস্টিকটা ছিঁড়ে গেছে, তার মানে সেই হিসেবে বুদ্ধি এখন ঢিলে হয়ে গেছে। স্বভাবও যে ঢিলে ঢালা হয়েছে, এ থেকেই তা বোঝা যায়। আর অত দাগ টুপিতে কালি বুলিয়ে ঢাকবার চেষ্টা করেছে, তার মানে আত্মসচেতন হালে কিছুটা ফিরে এসেছে। টুপির ভেতরে ঘামের দাগ। যারা হাতে কাজ কম করে, মাথা কাটায় বেশি, তাদের টুপির ভেতরটা এরকম ঘামে। ভায়া, যে স্বামী স্ত্রীর ভালোবাসা পায়, তার টুপিতে রোজ বুরুষ পড়ে, ধুলো জমে চামাটি হয়ে যায় যখনই, তখন টুপির ধুলো ঝাড়া হয় না। স্ত্রীর ভালোবাসা হারাবার মোক্ষম লক্ষণ ওটাই। আমি বললাম, আদৌ বিয়ে করেছি কিনা তাই বাকে জানে। হাঁসের ডান পায়ে টুকরো কাগজটা তাহলে ঝুলিয়ে নিত না হয়। এবারে বাড়ির গ্যাসের ব্যাপারটা শোনো। টুপির ওপর 5 জায়গায় চর্বি মোমের দাগ রয়েছে।
এক হাতে টুপি আর এক হাতে জ্বলন্ত মোম নিয়ে বাড়িতে চলাফেরা করেছে মানুষটা। গ্যাসের আলো থাকলে চর্বি মোমের দরকার হতো না। এরপর বন্ধুবরের বুদ্ধির তারিফ না করে আর থাকি কি করে? হোমসের বুদ্ধির সঙ্গে টক্কর দেওয়া কোনোদিনই সম্ভব হলো না আমার উচ্ছ্বাসের জবাবে হোমসের কথা আর শোনা হলো না। দরাম করে আচমকা দরজা খুলে গেল। হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকলো পিটারসন। দুজনেই চমকে উঠলাম আমরা। আরে কি ব্যাপার পিটারসন? রুদ্ধশ্বাসে বলল পিটারসন। স্যার, সেই হাঁসটা গলার থলিতে আটকে ছিল, বউ বার করে এনেছে বলে হাতের মুঠি খুলে ধরল সামনে। দেখলাম নীল রঙের মতো আশ্চর্য উজ্জ্বল নীলচে একটা মণি। আলো পরে ঠিকরে উঠলো। হোমস ঝুঁকে পড়লো মণিটার উপর। আটকে উঠলাম আমি। মরেছে সেই নিখোঁজ রত্নটা মনে হচ্ছে, কাউন্টেস অফ মোরকারের নীলকান্ত পদ্মরাগ। সব প্রশংসার দৃষ্টিতে হোমস মুখ তুলে আমার দিকে। ধরেছ তো ঠিক? টাইমস কাগজে কদিন ধরে এই বিজ্ঞাপনটা চোখে পড়ছে। মণিটার জন্য 1000 পাউন্ড পুরস্কারও ঘোষণা করা হয়েছে। শুনেছি কাউন্টেস অর্ধেক সম্পত্তিও দিতে রাজি মণির জন্য। তাহলে আসল দামটা হিসেব করো। গুম হয়ে গিয়ে ধপ করে চেয়ারে বসে পড়লো পিটারসন। ততক্ষণে পুরনো কাগজের দাঁড়ি থেকে একটা কাগজ তুলে নিয়ে এসে হোমস বলল, মণিটা চুরি গিয়েছিল। খবরের কাগজের বিবরণটা বেরিয়েছিল, শোনো পড়ছি। হোটেল কসমোপলিটনে বহুমূল্য মণি লুট। ঘটনাটা ঘটে এই মাসের 26 তারিখে কসমোপলিটন হোটেলে। কাউন্টেস অফ মোরকার নীলকান্ত পদ্মরাগ মণি চুরির অপরাধে পুলিশ ইতিমধ্যেই 26 বছর বয়স্ক প্লাম্বার জন হর্নারকে গ্রেপ্তার করেছে। ঘটনার বিবরণ লিখেছে, চুলির একটা শিক ঢিলে হয়ে গেছিল বলে হোটেল পরিচালক জেমস রাইডার খবর দিয়ে আনিয়েছিল হর্নারকে। হর্নার কাজ শুরু করার কিছুক্ষণ পরে তিনি অন্য কাজে চলে যান, কিন্তু ফিরে এসে দেখেন হর্নার অদৃশ্য। আলমারি কপাট ভাঙা, একটা গয়নার বাক্স ডালা খোলা অবস্থা পড়ে আছে টেবিলে। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশে। ইন্সপেক্টর ব্র্যাডস্ট্রিট পরে হর্নারকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার সময় চুরির অপরাধ অস্বীকার করে হর্নার চেঁচামেচি ধস্তাধস্তি করে। লোকটি চুরির দায় আগেও একবার জেল গিয়েছিল। ঘটনার বিবরণ শুনে বিচারপতি হর্নারকে উচ্চতর আদালতে সোপর্দ করেন। বিচারের সময় হর্নার মধ্যে একটা পরিবর্তন দেখা গেছে। অনুতাপে মর্মাহত হয়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। হাতের কাগজ ছড়িয়ে রেখে গম্ভীর মুখে হোমস বলল, পুলিশ আর আদালতের খবরে বিশেষ কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু ব্যাপারটা রীতিমতো রহস্যময় ভায়া। হোটেল থেকে চুরি যাওয়া নীলকান্ত পদ্মরাগ রাজহাঁসের পেটে গেল কি করে? আর বেচারি হেনরি বেকার ওরকম বদখত সিন টুপি মাথা নিয়ে সেই হাঁস কাঁধে করে বই চলেছিল কেন? বলতে বলতে হোমস কাগজ পেন্সিল টেনে নিয়ে একটা বিজ্ঞাপনের খসড়া তৈরি করলো এভাবে। গুল স্ট্রিটের মোড়ে একটা রাজহংসী আর একটা পশমের টুপি পাওয়া গেছে। মিস্টার হেনরি বেকার মশাই আজ সন্ধ্যা 7:30টায় 221 বি বেকার স্ট্রিটে এসে নিয়ে যেতে পারেন। বিজ্ঞাপন লেখা শেষ করে বলল, সব কটা সান্ধ্য দৈনিকেই ছাড়বো বিজ্ঞাপনটা। মিস্টার বেকারের বন্ধু বান্ধবের চোখে বলে উনি ঠিক জানতে পারবেন। পিটারসন, মণিটা আপাতত আমার কাছেই রইল, তুমি বরং একটা ভালো দেখে রাজহাঁস কিনে নিয়ে যেও। হতভম্ব পিটারসন চলে গেল। হোমস এবার মণিটাকে হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। বললো, ওয়াটসন, এই বড় গুরুত্বপূর্ণ মণি। দেখো, সামান্য একটা কার্বনের জ্বালা মাত্র, ওজন মাত্র 40 গ্রেন, কিন্তু বছর 20 বয়সের মধ্যেই কত ইতিহাস তৈরি করে ফেললো। দক্ষিণ চীনের আমার নদীর তীরে পাওয়া গিয়েছিল একে। সাধারণত পদ্মরাগমণি চুরির মতো লাল হয়, কিন্তু এর বর্ণ নীল, তাই নীলকান্ত। একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বলতে পারে। আর এর মধ্যে দুটো খুন, একবার অ্যাসিড নিক্ষেপ, একটা আত্মহত্যা এবং বেশ কয়েকটা ডাকাতির ঘটনা এই মণির সঙ্গে জড়িয়ে গেছে। আপাতত ইনি আমার সিন্ধুকেই বন্দি থাকুন, পরে কাউন্টেসকে খবর পাঠানো যাবে। চুরি করলো হর্নার, বয়ে নিচ্ছিলেন হেনরি বেকার। এর মধ্যে সত্যিকার দোষীকে কী করে বুঝবো? দেখা যাক, আগে তো বিজ্ঞাপনের জবাবটা আসুক। তবে মনে হয় হেনরি বেকার নির্দোষ। জানতেন না হয়তো, তাকে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন, তার পেটে অমন কাণ্ড ঘটে গেছে। আমার রোগী দেখার তাড়া ছিল, বেকার স্ট্রিটে আর বেশিক্ষণ সময় দিতে পারলাম না। সন্ধ্যাবেলা আসবো বলে বেরিয়ে এলাম। সন্ধ্যা নাগাদ বেকার স্ট্রিটে পৌঁছে দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছেন স্কচ টুপি পরা লম্বা মতো এক ভদ্রলোক। দুজনে একসঙ্গে উঠে এলাম হোমসের ঘরে। উষ্ণ কণ্ঠে অভ্যর্থনা জানানো হোমস। বসুন মিস্টার হেনরি বেকার। এই যে টুপিটা আপনারই তো? হ্যাঁ হ্যাঁ, অশেষ ধন্যবাদ। কৌতূহল ছিল গোড়া থেকেই। দোহারা চেহারার মানুষ, গোলাকার কাঁধ, মাথাটা রীতিমতো বড় সড়ো, বুদ্ধিদীপ্ত প্রশস্ত মুখ, থুতনিতে ছুঁচলো ধূসর বাদামি দাড়ি, নাক আর থুতনি ঈষৎ লালচে, হাত কাঁপছে। কোটের কলার তুলে দিয়ে গলা পর্যন্ত বোতাম এঁটেছেন। বোঝা যাচ্ছে ভেতরে শার্ট নেই। কবজি খুবই সরু, কাটা কাটা স্বরে বাছবিচার করে কথা বলার অভ্যাস। শুনলেই বোঝা যায় পোড় খাওয়া অভিজ্ঞ শিক্ষিত মানুষ। চকচকে চাকে তাকিয়ে হোমস বলল, আপনার হয়ে বিজ্ঞাপনটা শেষ পর্যন্ত আমাকেই দিতে হবে। মশাই, বিজ্ঞাপনে খরচ করার পয়সা কোথায়? যখন ছিল অনেক খরচ করেছি, এখন অযথা খরচ করতে বুকে লাগে। আমি তো ভেবেছিলাম স্বর্ণমার্কার লোকগুলো হাঁসার টুপি হাতিয়ে নিয়ে পালিয়েছে। আপনার হাঁস কিন্তু আর নেই, পেটে চালান হয়ে গেছে। চমকে উঠে লাফিয়ে উঠলেন হেনরি বেকার। সে কি মশাই? তবে বদলি হাঁস পাবেন, ওই যে দেখুন। আর চান তো আপনার হাঁসের আলো পা গলার থলি দিতে পারে, রেখে দিয়েছে।
বলতে বলতে চোখের কোণে আমার দিকে তাকালো হোমস। প্রসন্ন হেসে হেনরি বেকার বললেন, ওসব দেখছি বিতাই, আমি নিয়ে কি করব? টাটকা পাখিটা পেলেই আমি খুশি। হোমস রাজহাঁসটা ভদ্রলোকে তুলে দিয়ে বলল, আপনার হাঁসটা অবশ্য আরও সরেস ছিল, খানদানি হাঁস। কোথা থেকে কিনেছিলেন দয়া করে বলবেন? টুপি আর হাঁস বগল দাবা করে দরজার দিকে পা বাড়িয়ে বললেন হেনরি বেকার। মিউজিয়ামের কাছে আলফা ইনের মালিক উইন্ডগেট একটা রাজহংসী ক্লাব খুলেছিল। ফি হপ্তায় কয়েক পেনি করে চাঁদা জমা দিয়ে বড়দিনে পেয়েছিলাম এই হাঁস। হেনরি বেকা বিদায় হলে হোমস বলল, ভাইয়া কি বলেছিলাম, ভদ্রলোক নির্দোষ, কিছুই জানে না। ওয়াটসন, রাত বেশি হয়নি, চলো একটু ঘুরে আসা যাক। সেই শীতের রাতে ডাক্তারপাড়া ঠেঙিয়ে হোমস আমাকে নিয়ে উপস্থিত হলো আলফা ইন সরাইখানায়। 2 গ্লাস বিয়ারের হুকুম দিয়ে হোমস হাঁসের প্রশংসা শুরু করলো মালিকের কানের সামনে। বললো, এই মাত্র হেনরি বেকারের মুখে আপনার সুখ্যাতি শুনে এলো। খুব ভালো একটা হাঁস নাকি নিয়ে গেছিল আপনার কাছ থেকে? ওহো হ্যাঁ হ্যাঁ, বাইরে এক দোকান থেকে কিনেছিলাম ওই হাঁস। কোথায় সে দোকান? 2 ডজন হাঁস কিনেছিলাম কভেন্ট গার্ডেনের বেকিং ব্রিজের কাছ থেকে। কথা আর বাড়ালো না হোমস। বিয়েরটা কোনোরকম শেষ করে বেরিয়ে হাঁটা লাগালাম কভেন্ট গার্ডেন মার্কেটের দিকে। বেশ বড়সড় দোকানের মালিক, বেকিং ব্রিজ। খুঁজে বার করতে কষ্ট হলো না, দশাশই চেহারা, দোকান বন্ধ করার তোড়জোড় করছে। হাঁসের ব্যাপারে আলফা ইনের মালিকের নাম করতে বলে মনে পড়েছে 2 ডজন হাঁস কিনে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে হোমস বলে উঠল, চমৎকার হাঁস, জোগাড় করেছেন কোত্থেকে? খুবই তেড়ে ফুঁড়ে উঠল লোকটা। অনেকেই নাকি এই প্রশ্ন করে আজ জ্বালাতন করেছে তাকে। যাই হোক, হোমসের সঙ্গে কৌশলে পেরে ওঠা সাধ্য কি আর। বলল, কার আপনাকে বিরক্ত করতে যায় না, তবে একজনের সঙ্গে আমার বাজি হয়েছিল। হাঁসটা পাড়া গায়েন না শহরে নিয়ে। আমি বলেছি পাড়া গায়েন, তাই যাচাই করতে আপনাকে বিরক্ত করতে আসা। কথা শুনে রাগ জল হয়ে গেল লোকটা। হেসে বলল, হাঁস লন্ডন শহরে হাঁস মশাই, আপনি হেরে গেছেন। অসম্ভব, বেশ একগিনি বাজি রইল। বলছেন? তবে দেখুন। বলতে বলতে একতাড়া খাতা খুলে ফেললো, তারপর সগর্ব দেখিয়ে দিল। 22শে ডিসেম্বর 117 নম্বর ব্রিক্সটন রোডের মিসেস ওকশাটের কাছ থেকে 7.5 শিলিং দিয়ে 2 ডজন হাঁস কিনেছে। এই হাঁস বেঁচেছে উইন্ডিগেটকে। নিজের চোখেই ঠিকানাটা দেখে নিল হোমস। বিরস মুখে একটা গিনি বার করে দিয়ে বেরিয়ে এলো বাইরে। ওর মুখে তখন আর হাসি ধরে না। বলল, বাজির নেশায় যে বাজি মাত করা যাবে, লোকটার ওরকম জুলপি আর পকেটের রুমালের নেশা দেখেই বুঝেছিলাম একেবারে চলো মিসেস ওকশাটের কাছ থেকে ঘুরে আসা যাক। কিন্তু ব্যাপারটা কেমন হলো, আমি ছাড়াও দেখছি অনেকেই হাঁসের ঠিকানা খুঁজে বেড়াচ্ছে অন্য হয়ে। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে তাকিয়ে দেখি দোকান থেকে বেরিয়ে এসে হুঁশি উঠিয়ে কাঁক করে চেঁচাচ্ছে বেকিং ব্রিজ। নিরীহ চেহারা একটি খর্বকায় মানুষ দাঁড়িয়ে আছে সামনে, মুখ গোঁজ করে। বেকিং ব্রিজ সমানে চেঁচিয়ে বলছে, হাঁস তো মশা আপনার থেকে কিনে নি, মিসেস ওকশাটকে দিয়ে আসুন। বলতে আর তাকেই যা বলবার বলবো। ইঁদুরের মতো মুখ করে খুঁজে লোকটা মিনমিন করে বললো, আপনি বুঝতে পারছেন না আমার কথাটা, হাঁসের চালান। আমার হাঁসটাও মিশে গিয়েছিল। তারা আমি কি জানি, ওসব কথা মিসেস ওকশাটকে শোনো গিয়ে বলে এমন হামলে উঠলো যে লোকটা মানে কেটে পড়তে বাধ্য হলো। যাক, বাঁচা গেল। কষ্ট করে আর ব্রিক্সটন রোডে যেতে হলো না। ওয়াটসন শিগগির পাচালো। লম্বা পা ফেলে লোকটার কাছাকাছি পিঠে হাত রাখতে চমকে উঠে ঘুরে গেল লোকটা। কে আপনি? আমার নাম শার্লক হোমস। যে খবর লোকে আনতে অনেক চেষ্টা করে জানতে পারে না, আমি তা জেনে ফেলি। ওটাই আমার পেশা। বেকিং ব্রিজের কাছে যার সন্ধান করছিলেন তা আমি জানি। আপনি জানেন? জানি। আলফাইন থেকে মিস্টার হেনরি বেকার যে রাজহাঁসটি কিনেছিলেন, সেটি সরাইওয়ালা উইন্ডিগেট কিনেছিলেন বেকিং ব্রিজের কাছ থেকে। ও, বাঁচালেন। কি হয়রানি না করলো লোকটা এই কথাটা বলতে। আপনি আমার ব্যাপার সব জানেন? জানি বই কি, চলুন আমার বাড়ি। কিন্তু আপনার নামটা? জন রবিনসন। ওটা না, আসল নাম জানতে চাইছি। যেন থতমত খেয়ে গেল, খর্ব গেল। বললো, জেমস রাইডার। মনে পড়েছে, হোটেল কসমোপলিটনের পরিচালক। এই তো গাড়ি, চলুন সাজা। একটা ঘোরের মধ্যে পড়ে গেছে যেন জেমস রাইডার। গাড়িতে উঠে বসলো নিঃশব্দে। চোখে মুখে স্পষ্ট ভয় আর আশা যুগপথ ছায়া ফেলছে। 8 ঘন্টার মধ্যে বেকার স্ট্রিটে পৌঁছে গেলাম। ঘরে ঢুকে জুত করে চেয়ারে বসে হোমস বলল, আপনি একটা সাদা হাঁসের সন্ধান করছেন, তাই না মিস্টার রাইডার? হাঁসটা লেজের দিকে কালো ডোরা কাটা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন, লাফিয়ে উঠল জেমস রাইডার। এই ঘরেই ছিল, পাখির মতো পাখি বটে। মরবার পরে একটা নীল ডিম পেড়ে গেছে, একটা দামি রত্ন। বলতে বলতে সিন্দুক খুলে নীলকান্ত পদ্মরাগ খুলে দেখালো হোমস। কোনো কথা নেই রাইডারের মুখে। নিষ্প্রাণ পাথরের মূর্তি যেন, শরীরটা নিথর হয়ে আছে চোখের ওপরে। ধীর কণ্ঠে হোমস বলল, কী হলো মিস্টার রাইডার, মুখে কথা নেই কেন? কিন্তু বলতে হবে যে অনেক কথা। খেল কিন্তু এখানেই শেষ আপনার। এবার কবুল করুন তো, কাউন্টেসের নীলকান্ত পদ্মরাগের সন্ধান পেলে কী করে আপনি? কাউন্টেসের পরিচারিকা ক্যাথারিন বুশার বলেছিল। তাহলে তো দেখছি মগজটা নেহাত ফেলনা নয়। পাক্কা শয়তানের মতো সব উপাদানই ওখানে রয়েছে। বেচারা হর্নারের পুরনো দুষ্কর্মের কথা আপনি নিশ্চয়ই জানতেন, তাই বেছে বেছে তাকেই কাজে লাগিয়েছেন। ইচ্ছে করে কাউন্টেসের ঘরে 40 শিক গোলমাল করে ডেকে এনেছিলেন হর্নারকে। সে বেরিয়ে যেতেই গয়নার বাক্স ভেঙে মণি সরিয়ে চেঁচামেচি করে লোক জড়ো করেছিলেন। মণি চুরি না করেও চোরের দলে ধরা পড়ল হর্নার। আচমকা চেয়ার থেকে 2 হাত বাড়িয়ে হোমসের পা জড়িয়ে ধরল রাইডার। আমাকে বাঁচান স্যার, জীবনে আর অমন কাজ করবো না, শপথ করছি। কঠিন কণ্ঠে হোমস বলল, উঠে বসুন।
আগে সব শুনি ঘটনাটা, তারপর কি করা যায় দেখবো। এখন বলুন, মণিটা হাঁসের পেটে পাচার হলো কি করে, আর হাঁসটাই বা দোকানে চালান হলো কেমন করে? সবই বলবো স্যার, কিছু মিথ্যা বলবো না। মণিটা পকেটে পুরো স্টক, বড় দুর্ভাবনা ছিলাম। বাড়ি নিতে ভরসা পাচ্ছিলাম না। পুলিশ বাড়ি তল্লাশি গেলে পেয়ে যাবে। ব্রিক্সটন রোডে বোনের বাড়ি, ওকশটকে বিয়ে করেছিল সে। হাঁস মুরগি পুষে বিক্রি করে। মনে তোলপাড় দুশ্চিন্তা নিয়ে বোনের বাড়ি গিয়ে উঠলাম। পায়ের কাছে একটা হাঁসকে হেঁটে হেঁটে চলতে থেকে বুদ্ধিটা এলো মাথায়। অনেকদিন আগেই বোন বলেছিল বড়দিনে আমাকে একটা হাঁস উপহার দেবে। ফন্দিটা মাথায় খেলে যেতেই লেজ কালো ডোরা কাটা একটা হাঁসকে ধরে মণিটা ছেড়ে দিলাম গলায়। গিলে ফেললো কোঁত করে, কিন্তু এমন প্যাকপ্যাকানে জুড়ে দিল যে বোন ছুটে এলো। সেই ফাঁকে হাত ফসকে হাঁসটা হাঁসের দলে মিশে গেল। বোনকে বড়দিন হাঁসের কথাটা এই সময় মনে করিয়ে দিলাম। বলল, বেশ তো, পছন্দ করে একটা হাঁস নিয়ে যাও। আমি ফেরার সময় হাঁসটাকে নিয়ে বাড়ি এলাম, কিন্তু পেট কেটে তন্ন তন্ন করেও পাথরটা কোথাও পেলাম না। বুঝলাম সর্বনাশ হয়েছে, অন্য হাঁস ভুল করে ধরে নিয়ে এসেছি। আসলটা বোনের বাড়িতেই রয়ে গেছে। তক্ষুনি ছুটলাম বোনের বাড়ি, কিন্তু ততক্ষণে বোনের বাড়ির সব হাঁস চালান হয়ে গেছে কভেন্ট গার্ডেন মার্কেটের বেগিন ব্রিজের দোকানে। লেজে কালো ডোরা হাঁসটার কথা জিজ্ঞেস করলাম বোনকে। বোন বললো, দেখতে একরকম দুটো হাঁস চালানের মধ্যে ছিল। আমার তখন মাথায় আবার ছুটে এলাম কভেন্ট গার্ডেনে। ফোন দিয়ে জানলাম বেকিন বীজ হাঁস বেঁচে দিয়েছে, কিন্তু বাকে বেঁচেছে তা কিছুতে বলতে চাইছে না। সারাদিন ঘুরে ঘুরে এসে বহুবার জিজ্ঞেস করেছি, বারবার হাঁকিয়ে দিয়েছে। লোকটা বেজায় অভদ্র, যেই তো চোখের সামনে তার ব্যবহারটা দেখিনি। যে জিনিসটার জন্য একটা নির্দোষ মানুষকে দোষী বানিয়েছে, এটা একবার চোখে পর্যন্ত ভালো করে দেখতে পেলাম না। বলতে বলতে গলা ধরে এলো জেমস রাইডার। দুহাতে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। সহসা নিস্তব্ধ হয়ে গেল ঘর। কারো মুখে কোনো কথা নেই। টেবিলের কোণে আঙুল ঠুকে বাজনা বাজাতে লাগলো হোমস। তারপর তড়াক করে উঠে দরজা খুলে হেঁকে বলল, বেরো বেরো ঘর থেকে। গদগদ ভঙ্গিতে মুখ তুলে তাকালো রাইডার। তারপর দৌড়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে চলে গেল নিচে। দরজা বন্ধ করে টেবিলে ফিরে এলো হোমস। পাইপটা তুলে নিয়ে বলল, ওয়াটসন, আমি পুলিশের মাইনে করা চাকর নই, তাই আসল চোরকে হাতে পেয়েও ক্ষমা করলাম। কিন্তু দেখো, নাক গলিয়েছিলেন কিসে, আর শেষ হলো কোথায়? কর্তব্যের খাতিরে এতদূর পর্যন্ত ছুটতে হলো। লোকটা আর হর্নার বিরুদ্ধে সাক্ষী দিতে যাবে না, ছাড়া পেয়ে যাবে হর্নার। আর আমার কাছ থেকে যে ব্যবহার পেল, এর ফলে জীবনে আর ওরকম দুষ্কর্ম করবে না। জেলে পাঠালে কিন্তু ফলটা উল্টো হতো। সমাজে আরেকটা দাগি চোরের সংখ্যা বাড়ত নিশ্চিত।